হায় ঈশ্বর, আর কত কষ্ট দিবে তুমি। আর আমি আমার মেয়েকে নিয়ে যে বড্ড অসহায় হয়ে পড়েছি। তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর, আমি যে আর এমন জ্বালা সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি চোখের জল ফেলতে থাকে। টুনির স্বামী টোনা মারা গেছে বেশ কদিন আগেই। স্বামীকে হারিয়ে টুনি তার ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বেশ কষ্টেই দিন কাটাচ্ছে। মা, আমি তোমার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি। মা, তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরেছো গো? আমার জন্য কি খাবার আনতে গিয়েছিলে নাকি? মারে, কি আর বলবো রে মা, সারাদিন আমি কত জায়গায় ঘুরলাম, না পেলাম কোথাও কোনো কাজ, না পেলাম কারো কাছে একটু খাবার। আমি যে কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না রে মা। মা, তুমি রোজ রোজ একই কথা বলছো। মা, আমি আর কতদিন না খেয়ে দিয়ে থাকবো বলো তো? তুই কাঁদিস না মা, এবার আমি একটা না একটা ব্যবস্থা করবই করব। আমি আর কারো দাঁড়ে দাঁড়ে ঘুরবো না রে মা। তোর ঠাকুমা যে হারটা আমাকে বিয়েতে দিয়েছিল, এবার আমি সেটাই কাজে লাগাবো। টুনি এসব কথা বলে পরিকল্পনা করতে থাকে যে সে কি করবে। আর পরদিন সকালে টুনি তার হারটা নিয়ে স্বর্ণকারের কাছে যায়। দিদি, এ তো পুরনো আমলের গয়না মনে হচ্ছে। দিদি, এটাতে তো সোনার পরিমাণ খুবই কম। এটা যদি বিক্রি করতে চাও তবে আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি। এর বাইরে আর একটা টাকাও আমি দিতে পারবো না। মাত্র 5,000 টাকা? তবে দাদা তাই দাও, টাকাটা যে আমার ভীষণ দরকার গো। এরপর স্বর্ণকার কালু কাক টুনিকে 5,000 টাকা দেয়। আর সেই টাকা নিয়ে টুনি হাটে যায় আর একটা গাভী দেখতে থাকে। দাদা, এই গাভীটার দাম কত? আর গাভীটা কেমন দুধ দেয়? দুধ তো বেশ ভালোই দেয়, দিনে তো প্রায় 3 লিটার দুধ দেয়, বুঝেছো? আর আমি এই গাভীটা 20,000 টাকায় বিক্রি করব। 3 লিটার দুধ? 3 লিটার দুধ বিক্রি করলে তো দিব্যি সংসার চলবে আমার। কিন্তু দাদা, এত দাম, 20,000 টাকা? তা বলছিলাম কি দাদা, এই গাভীটা আমায় 5,000 টাকায় দিতে পারবেন? আমার কাছে যে শুধু 5,000 টাকাই আছে। এসেছে ফকিন্নি 5,000 টাকা নিয়ে গাভী কিনতে। 5,000 টাকায় কি আজকাল গাভী পাওয়া যায় নাকি? হ্যাঁ, যাও তো, যাও এখান থেকে। বান্টি কবুতর যখন টুনিকে এসব কথা শোনাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে উল্লু পেঁচা এসব কথা শুনতে পায়। এই যে মা, তুমি এদিকে আসো, আমি তোমায় 5,000 টাকার গাভী দিব। উল্লু পেঁচার ডাক শুনে টুনি সেখানে যায়। আর সেখানেই টুনি একটা গর্ভবতী গাভীকে দেখতে পায়। কাকা বাবু, গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী, তাও আবার এত নাদুস নুদুস। তা বলছি, ভালো একটা গর্ভবতী গাভী তুমি আমাকে 5,000 টাকা দিয়ে দিবে? দিব মা, কারণ আমার গাভীটা যে অন্ধ, আমার গাভী চোখে কিছুই দেখতে পায় না। এই গাভী নিজে থেকে ঘাস পাতা কিছুই জোগাড় করে খেতে পারে না, সব খাবার ওর মুখের সামনে তৈরি করে দিতে হয়। তবে গাভীটা গন্ধ শুকে খাবার খেতে পারে। তবে এই ব্যাপার কাকা বাবু, তবে অসুবিধা নেই আমার। আমি ওকে সব খাবার মুখের সামনেই জোগাড় করে দিব, আমায় শুধু দুধ দিলেই চলবে। কারণ আমার সংসার চালানোর যে একটা উপায় ভীষণ দরকার। তুমি আমায় এই গাভীটাই দিয়ে দাও কাকা বাবু। এরপর টুনি উল্লু পেঁচাকে 5,000 টাকা দেয় আর গাভীটা নিয়ে বাসায় ফিরে যায়। মা, আমি খাবারের জন্য অপেক্ষা করছি, আর তুমি কিনা গাভী নিয়ে এলে। মারে, আর কিছুদিন ধৈর্য ধর। আর তো মাত্র কটা দিন, আমাদের খাবারের জন্য হাহাকার করতে হবে না রে মা। আর মাত্র কদিন পরে দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুনি ও টুকি সুদিনের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কয়েকদিন পরে গাভী যমজ দুটো বাছুরের জন্ম দেয়। মা গো মা, এই গাভী তো দুটো বাবুর জন্ম দিল। মা, তোমার তো 3টে গাভী হয়ে গেল। আর মা, এখন তো আমরা গাভীর দুধ বিক্রি করতে পারবো, আর কোনো অভাব থাকবে না মা আমাদের। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। আর দেরি না করে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয় না মা, দুধ দোহাতে হবে তো। ঈশ্বর যে আমার দুঃখ বোঝার পথ দিয়েছেন। টুনির কথা শুনে টুকি দ্রুত ঘরে যায় আর বালতি নিয়ে আসে। আর টুনি দুধ দোহাতে শুরু করে, কিন্তু গাভী স্বাভাবিক দুধ না দিয়ে
সোনার দুধ দেয়। কি কাণ্ড, গাভী তো সোনার দুধ দিচ্ছে। এ আবার কেমন ধরনের গাভী রে? আমি জাদুই গাভী গো। এতদিন থেকে তো আমি অভিশপ্ত হয়েছিলাম, তাই তো আমি চোখে দেখতে পারতাম না আর কথা বলতে পারতাম না। তবে আমি সন্তান জন্ম দেওয়ার পর থেকেই অভিশাপ মুক্ত হয়েছি। গাভীর কথা শেষ হতে না হতেই গাভীর বাছুর দুটো সোনার মল ত্যাগ করে। এ দেখে তো টুনি আর টুকির চোখ কপালে উঠে যায়। মা গো মা, এ তো দেখছি সোনাই সোনা। এখন তো এই গাভীর বাছুর দুটো সোনার মল দিচ্ছে। হ্যাঁ রে মা, ঈশ্বর বুঝি এবার আমার দিকে চোখ তুলে তাকিয়েছে। এতদিন কিনা আমি খাবার জোগাড় করতে পারতাম না, আর আজ আমার উঠোনে এত সোনা। কিন্তু ওই কাকা বাবু এত বোকা, তার জাদুর গাভী কি এত কম দামে আমার কাছে বিক্রি করে দিল? না গো, আমার মালিক বোকা নয়। আসলে তান্ত্রিকের মৃত্যু খুবই সন্নিকটে জেনে তান্ত্রিক আমাকে তোমার কাছে বিক্রি করেছে। আমার মালিক মানে তান্ত্রিক যে বড্ড ভালো ছিলেন। তবে এবার তোমার সব চাহিদা আমি আর আমার বাছুর মিলে দূর করব। এরপর থেকে গাভী সোনার দুধ আর বাছুরদের সোনার গোবর বিক্রি করে অনেক ধনী হয়ে যায় টুনি। আর টুনিকে এত সোনা বিক্রি করতে দেখে তো স্বর্ণকার ভীষণ অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? এই টুনি রোজ রোজ এত সোনা কোথায় পাচ্ছে? আমার কেমন জানি ব্যাপারটা গড়বড়ে মনে হচ্ছে। এরপর থেকে স্বর্ণকার টুনির উপর নজর রাখতে শুরু করে আর টুনির দিন গাভীর ব্যাপারে সবটা জানতে পারে। তবে এই হলো আসল কথা, টুনির তিন গাভী টুনিকে রোজ রোজ এত সোনা দিচ্ছে। তবে তো এবার আমার অন্য কিছু ভাবতে হয়, কারণ এত সোনা দানা যে আমারও চাই। এরপর কালু টুনির বাসায় যায় আর টুনির কাছে তার গাভীগুলো কিনতে চায়। না না স্বর্ণকার দাদা, আমি কিছুতেই আমার গাভী বিক্রি করব না। তুমি দয়া করে এমন বলো না। বুঝতে পেরেছি, তোমার গাভীরা যে সোনা দেয় তাই তো তুমি তোমার গাভী বিক্রি করতে চাইছো না। তবে আমিও ছাড়ার পাত্র নই। এই গাভী তো আমার চাই চাই। দরকার হলে তোমাকে মেরে আমি এই গাভীর দখল নিব। এই কথা বলে স্বর্ণকার একটা ছুরি বের করে আর তখনই গাভী হা করে আর গাভীর মুখ থেকে আগুন বেরিয়ে গিয়ে স্বর্ণকারের গায়ে পড়ে আর স্বর্ণকার পুড়ে ছাই হয়ে যায়। আমার মালকিনের দিকে একটা আঁচড় আসলেও আমি তাকে ছাড়বো না। এই স্বর্ণকারের মতো তাকে ভস্ম করে দিব আমি। তুমি কোনো চিন্তা করো না মালকিন, আমি তোমার সবকিছু থেকে রক্ষা করব। গাভীর কথায় টুনি স্বস্তি পায়। এরপর থেকে টুনি তার তিন গাভীর সাহায্যে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের